আজকে শুক্রবার, মিহিরের অফিস বন্ধ। তাছাড়া আজকে মিহির আর ওর বউ প্রত্যাশার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। বেশ কিছুদিন আগে থেকেই এই দিনটাকে কিভাবে সেলিব্রেশন করবে এটা নিয়ে ভাবছিল মিহির। অবশেষে বেশ ভালো একটা বুদ্ধি বের করেছে। প্রত্যাশার জন্য ওর পছন্দের রং বেগুনি কালারের একটা শাড়ি কিনেছে, আর তার সাথে ম্যাচিং করে কিছু অর্নামেন্টস। ব্যালকনিটাকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে প্রত্যাশার সাথে সূর্যোদয় দেখার জন্য জায়গাটাকে একদম তৈরি করেছে মিহির। ভোর 4:30-এ প্রত্যাশা ঘুমাচ্ছিল। এমন সময় মিহির ওকে ডেকে তুলে বলল যে, প্রত্যাশা, এই প্রত্যাশা, তাড়াতাড়ি ওঠো তো, একটা কাজ তো হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? ডাকছো কেন এত ভোরে? আমাদেরকে আজকেই বাসায় যেতে হবে, 6টায় ট্রেন আছে। আমরা ট্রেনে করে চলে যাব। তাড়াতাড়ি উঠো, আর গোসল করে নামাজ পড়ে নাও, তাড়াতাড়ি করো। কি বলছো? এখন বাসায় কেন? বাসায় কি সব ঠিক আছে তো? এত কথা কেন বলছো প্রত্যাশা? যা বললাম তা করো আগে। আমি কিন্তু গোসল করে ফেলেছি। আমি এখন নামাজে বসবো। তাড়াতাড়ি গোসল করে তুমিও নামাজটা সেরে নাও। আচ্ছা, কে কল করেছিল বাসা থেকে সেটা তো বলবে। হুট করে এভাবে আমরা বাসায় যাচ্ছি কেন? কেউ ফোন করেনি, তুমি যাও আগে। ধুর ছাতার মাথা, লোকটা সব সময় শুধু টেনশন দেয়। এভাবে মিহিরকে আরও বকতে বকতে প্রত্যাশা তাড়াতাড়ি গোসল করতে চলে গেল। আর মিহির তাড়াতাড়ি নামাজটা শেষ করে আলমারি থেকে প্রত্যাশার জন্য কিনে রাখা শাড়ি আর গয়নাগুলো বের করে বিছানার ওপর গুছিয়ে রাখল। তারপর মিহির ব্যালকনিতে গিয়ে বসল। একটু পর প্রত্যাশার গোসল শেষ হলো। গোসল করে একদম অজু করে বাথরুম থেকে বেরিয়ে নামাজ পড়ে নিল প্রত্যাশা। নামাজের পর যখন দোয়া দরুদ পড়ছিল তখন আশেপাশে মিহিরকে খুঁজছিল, কিন্তু পেল না। তারপর দেখল যে ব্যালকনির দরজাটা খোলা। তার মানে মিহির ব্যালকনিতেই আছে। নামাজ শেষে জায়নামাজ তুলে প্রত্যাশা যখন ব্যালকনির দিকে যেতে নিল তখন হঠাৎ ওর চোখ পড়ল বিছানার ওপর। বিছানার ওপরে শাড়ি আর গয়না দেখে প্রত্যাশা বেশ অবাক হলো। তারপর প্রত্যাশা মিহিরকে ডেকে বলল, মিহির শাড়ি গয়না এখানে কেন? তোমার নামাজ শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। এখন বলো এখানে শাড়ি গয়না কেন রেখেছো? সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে শাড়ি পরে আর এই গয়নাগুলো পরে রেডি হও তাড়াতাড়ি। 20 মিনিটের চেয়ে বেশি সময় কিন্তু নিও না। সে কখন থেকে বলছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু কিসের জন্য তাড়াতাড়ি করব সেটা তো বলছো না। সেটা একটু পরেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি রেডি হও। প্রত্যাশা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হতে শুরু করলো। মিহিরের মাথায় কখন যে কি ঘুরে সেটা কেউ বুঝতে পারে না। প্রত্যাশা আর মিহিরের বিয়ের আজকে 2 বছর পূর্ণ হলো। তবুও প্রত্যাশা মিহিরকে এখনও পুরোপুরি বুঝতে পারে না। ওর মাথায় যখন যা ঘুরে তখন ও সেটাই করে। প্রত্যাশা শাড়িটা পরে খুব সুন্দর করে সেজেগুজে গয়নাগুলোও পরে নিল। তারপর মিহিরকে ডেকে বলল, এই শাড়ি গয়না পরে কি আমি সেলফি উঠাবো? সেলফি উঠানোর জন্যেই কি তুমি আমাকে এগুলো গিফট করলে? তোমার শাড়ি পরা শেষ হয়েছে? আরও প্রায় 3 মিনিট আগে শেষ হয়েছে মিস্টার। তাহলে এখনও ঘরের ভেতর কি করছো? তাড়াতাড়ি বেলকনিতে আসো, আর তো সময় নেই। আসছি গো আসছি। প্রত্যাশা ঘরের বাইরে বেরিয়ে ব্যালকনিতে পা রাখতেই এত সব আয়োজন দেখে অবাক হয়ে মিহিরের দিকে তাকিয়ে রইল। এত ছোট ব্যালকনিতেও মিহির একটা টেবিল রেখেছে। টেবিলের ওপর আবার কেক। কেকের মধ্যে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই ওয়াইফ। আবার ব্যালকনির গ্রিলগুলোতে বেলুনও লাগিয়েছে মিহির। প্রত্যাশা ব্যালকনিতে ঢুকতেই মিহির ওকে দেখে বলল, হায় মে মার যাওয়া, তোমাকে দেখতে কি যে সুন্দর লাগছে তা তোমাকে কিভাবে বোঝাই আমি। আজকে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এটা তোমার মনে ছিল? যেই দিনটাতে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটাকে আমার করে পেয়েছি, সেই দিনটা কি ভুলে যাওয়ার মতো কোনো দিন? তাহলে এই জন্য আমাকে শাড়ি গিফট করা হলো, তাই তো? ইয়েস ম্যাডাম, এই জন্যই। কিন্তু এত ভোরবেলায় কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তাকিয়ে দেখো, সূর্য উদয় হচ্ছে।
আমি চেয়েছিলাম যেন তোমার সাথে কোনো একটা দিন সূর্যোদয় দেখতে পারি। তারপর ভাবলাম এই দিনটার চেয়ে ভালো একটা দিন তো হতেই পারে না। তাই আজকের জন্যই এই প্ল্যানটা করেছি। কেমন লাগলো সেটা বলো এখন ম্যাডাম। এত কিছু করেছি, তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পেরেছো, এটা দেখেই তো আমি অবাক হচ্ছি। কারণ বিয়ের সময় তুমি যা লাজুক ছিলে, এখনো যদি তেমনই থাকতে, তাহলে তোমার পক্ষে এত কিছু করা সম্ভবই হতো না। ধুর, আগের কথা বলে আমাকে লজ্জা দিও না তো। আজকের আয়োজন তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো। খুব 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 ভালো লেগেছে আমার কাছে। আমার মন একদম খুশি হয়ে গেছে। এখনই এত খুশি হয়ে গেলে তো চলবে না। এখন চলো আগে কেক কাটবো। হ্যাঁ, চলো কেকটা কাটি। তারপর মিহির আর প্রত্যাশা কেক কাটলো। দুজনে মিলে ছুরিটা ধরে রেখেছিল আর দুজনেই একসাথে কেক কেটেছে। তারপর প্রত্যাশা হাতে কেকের একটা টুকরো নিয়ে মিহিরকে খাইয়ে দিল। মিহিরও প্রত্যাশাকে এক টুকরো কেক খাইয়ে দিল। আসলে প্রত্যাশা চকলেট ফ্লেভারের কেক খুবই পছন্দ করে, এজন্যই মিহির চকলেট ফ্লেভারের কেক অর্ডার করে আনিয়েছে। প্রত্যাশা দুষ্টুমি করে মিহিরের নাকে একটু কেক লাগিয়ে দিল, কিন্তু মিহির কেকটা না মুছে বরং প্রত্যাশাকে ওর কাছে এনে নিজের নাক থেকে প্রত্যাশার নাকেও কেকটা লাগিয়ে দিল। তারপর মিহির প্রত্যাশার ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিল। একটু পর যখন মিহির প্রত্যাশাকে ছাড়ল, তখন হঠাৎই মিহিরের মনে পড়ে গেল মিহির তো প্রত্যাশার জন্য গিফট হিসেবে একটা আংটি কিনেছে। মনে পড়ার সাথে সাথে মিহির প্রত্যাশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর নিজের পকেট থেকে আংটিটা বের করে প্রত্যাশার দিকে এগিয়ে দিয়ে প্রত্যাশাকে বলল, আই লাভ ইউ মাই বিউটিফুল ওয়াইফ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এই 2 বছর যেমনভাবে সবসময় তুমি আমার পাশে ছিলে, বাকি জীবনটাও এভাবেই আমার পাশে থেকো, কখনো আমাকে ছেড়ে যাবে না। ইউ আর দ্য অনলি লাভ অফ মাই লাইফ। আই লাভ ইউ টু মাই কেয়ারিং হাজব্যান্ড। আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। কজন মেয়ে তোমার মতো এমন স্বামী পাই বলো? কজন স্বামী নিজের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতেও বউকে এত সুন্দর সারপ্রাইজ দেয়? জীবনে আর যাই হোক, কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার জীবনে এসে আমার নিরান্দন জীবনটাকে আনন্দময় করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয়তমা। বুঝলাম। আচ্ছা, আজকে কি শুধু তুমিই আমাকে গিফট দেবে? আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? আমিও তোমাকে গিফট দিব। তাই নাকি? তুমি আমাকে গিফট দেবে? তা শুনি, কি গিফট দেবে তুমি আমাকে? ঘরে রাখা আছে, দাঁড়াও আনছি আমি। এই কথা বলে প্রত্যাশা চলে গেল ঘরের ভেতরে গিফটটা আনতে। এদিকে মিহির ভাবতে লাগলো প্রত্যাশা ওকে কি গিফট দিতে পারে। অনেকক্ষণ ভাবার পরেও যখন মিহির কিছু বের করতে পারল না, তখন ভাবলো যাই দিক না কেন, আনলে তো দেখতেই পাবে, তাহলে এত চিন্তা করার কি আছে। ততক্ষণে সূর্য উঠে গেছিল, চারিদিকে তখন আলোকিত। একটু পর প্রত্যাশা ঘর থেকে বেরিয়ে আবারও ব্যালকনিতে আসলো। তারপর মিহিরের হাতে প্রত্যাশা একটা গিফট বক্স ধরিয়ে দিল আর বলল ওটাকে আনবক্স করতে। মিহিরও প্রত্যাশার সামনে সামনে গিফট বক্সটাকে আনবক্স করতে শুরু করলো। মিহির যখন বক্সটা খুলল তখন দেখতে পেল বক্সটাতে একজোড়া বাচ্চাদের জুতা আর ছোট বাবুদের এক সেট ড্রেস, সাথে একটা প্রেগনেন্সি কিট। এটা দেখে তো মিহির অনেক খুশি হয়ে গেল। খুশিতে মিহির কান্না করে দিল। তারপর গিফট বক্সটা টেবিলের ওপর রেখে মিহির প্রত্যাশাকে জড়িয়ে ধরল। মিহির ওকে বলল, আমরা কি বাবা মা হতে চলেছি? ইয়েস স্যার, আপনি বাবা হতে চলেছেন আর আমি মা। থ্যাংক ইউ প্রত্যাশা, থ্যাঙ্কস এ লট। তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিলে। আমি বাবা হব, ইয়েস আমি বাবা হব। আমি জানতাম এই খবরটা শোনার পর তুমি খুশিতে কান্না করে দেবে, তাই ভাবছিলাম কিভাবে তোমাকে এটা জানানো যায়। তুমি নিজে জানতে পেরেছো কবে? 3 দিন আগে প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করিয়েছিলাম, তখন দেখলাম আমি প্রেগনেন্ট। আমার যে তখন কি খুশি লেগেছিল, তখন থেকেই ভাবছিলাম কখন আর কিভাবে তোমাকে এই খবরটা দিব।
তারপর ভাবলাম সামনে তো আমাদের অ্যানিভার্সারি, এই খুশির খবরটা শোনানোর জন্য অ্যানিভার্সারির চেয়ে ভালো দিন আর হতেই পারে না। আমার যেন কান্না থামছেই না। এত খুশি আমি লাইফে আর কখনো হইনি জানো। ছোট থেকেই ইন্ট্রোভার্ট হওয়াতে তেমন কোনো বন্ধু ছিল না। তারপর যখন জানতে পারলাম আমার নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তখন তো আরও ঘাবড়ে গিয়েছিলাম। কেন কেন ঘাবড়ে গেছিলে কেন? কি ভেবেছিলে অ্যারেঞ্জ ম্যারেজ করলে বউ বুঝি তোমার ঘাড় মটকে দেবে? আমার লাইফে তোমাকে পেয়ে আমি ধন্য। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি তোমার মতো একজনকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। এখন তো আমাদের ছোট মেয়ে আসছেই, আমাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে প্রত্যাশা। একদম ঠিক বলেছ। এই ছোট মিয়া দুনিয়াতে একবার চলে আসলেই আমাদের জীবন পরিপূর্ণ। তারপর তো তাকে মানুষ করতে করতেই আমাদের বাকি জীবন পেরিয়ে যাবে। ওর জন্মের পর থেকেই আমি ওর সমস্ত দুষ্টুমিষ্টি কর্মকাণ্ডগুলো ভিডিও করে রাখব। তারপর যখন ও বড় হয়ে যাবে তখন ওকে এগুলো দেখাবো। আমাদের বেবিকে নিয়ে তোমার অনেক স্বপ্ন রয়েছে, তাই না? স্বপ্ন তো থাকবেই। যে আসবে সে যে আমার কলিজার টুকরা হবে, আমার প্রথম সন্তান বলে কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি গো। আমার মনে হয় আমি 2 মাসের প্রেগনেন্ট। মনে হওয়া দিয়ে কিছুই হবে না। সকালটা হোক, আমি তোমাকে নিয়ে হাসপাতালে যাব আর ডাক্তার দেখিয়ে আনব। তারপর প্রত্যাশাকে কোলে করে ঘরে নিয়ে গেল মিহির। প্রত্যাশাকে খাটে বসিয়ে দিয়ে ব্যালকনি থেকে কেক সহ টেবিলটা ঘরে নিয়ে আসলো। তারপর খাওয়া দাওয়া সেরে সকাল 9টার দিকে প্রত্যাশাকে নিয়ে হাসপাতালে গেল মিহির। হাসপাতালে গিয়ে প্রত্যাশার সব রকম টেস্ট করিয়ে বাচ্চা কেমন আছে না আছে, প্রত্যাশা কতদিনের প্রেগনেন্ট এসব জেনে নিল। তাছাড়া প্রত্যাশার কি এই সময় কোনো এক্সট্রা কেয়ার বা কোনো রকম কিছুর কমতি আছে কি না সব কিছু জেনে নিল ডাক্তারের কাছ থেকে। মিহির কোনোভাবেই প্রত্যাশাকে বা ওর সন্তানকে রিস্কের মধ্যে ফেলতে চায় না। তারপর প্রত্যাশার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে একদম দুপুর 12টার দিকে ওরা বাসায় আসলো। সেদিন বাসায় এসেই মিহির সর্বপ্রথম ওর মাকে কল করে জানিয়ে দিল যে প্রত্যাশা প্রেগনেন্ট। তাই যেন ওনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসেন। প্রত্যাশার প্রেগনেন্সির কথা শুনে ওর শ্বশুর শাশুড়িরা আর দেরি না করে তার পরের দিনই এখানে চলে আসলো। তারপর থেকে প্রত্যাশাকে আর তেমন কোনো কাজ করতে দেওয়া হয় না। সবাই প্রত্যাশাকে অনেক কেয়ার করতে শুরু করলো। আস্তে আস্তে পেরিয়ে গেল 7টা মাস। প্রত্যাশা এখন 9 মাসের গর্ভবতী। প্রতিদিনই মিহির অফিসে যাওয়ার সময় ওর মাকে বলে যায় যেন কোনো রকম কিছু আভাস পেলেই যেন মিহিরকে সবার আগে জানিয়ে দেওয়া হয়। একদিন সকালবেলা প্রত্যাশা শুয়েছিল আর মিহির রেডি হয়ে অফিসে যাচ্ছিল। এমন সময় প্রত্যাশা উঠে এসে মিহিরকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, মিহির, আজকে কি অফিসে না গেলেই নয়? কেন প্রত্যাশা, কিছু হয়েছে? তোমার কি পেটে ব্যথা করছে? এসব কিছু না। আজকে তুমি আমার কাছে থাকো না প্লিজ, আমার সাথে একটু সময় কাটাও। আহা, আমার পিচ্চি বউটা কেমন আবদার করছে দেখো। শোনো মেরিজান, তুমি তো জানোই আমার অফিসে ছুটি নিতে গেলে আগে থেকে বলে রাখতে হয়। আজকে তো আমি বলে রাখিনি, তাই না? তাহলে আমি ছুটিটা পাবো কি করে? কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না? ঠিক আছে, তোমার যখন এতই আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে মন চাইছে, তাহলে আজকে আমি হাফ টাইম করেই বাসায় চলে আসব। এবার খুশি? অনেক খুশি নয়, তবে একটু খুশি। দেখি কলার টাইটা বেঁধে দিই। তারপর প্রত্যাশা মিহিরের গলার টাইটা পরিয়ে দিল। একটু পর মিহির বেরিয়ে গেল অফিসের জন্য। তারপর বাসায় বসে বসে প্রত্যাশা ফোনে বাচ্চাদের ভিডিও দেখছিল। এমন সময় হঠাৎই প্রত্যাশার পেটে খুবই ব্যথা করা শুরু করলো। প্রথম প্রথম প্রত্যাশা ভাবল হয়তো বেবি কিক করেছে, এজন্য ব্যথা করছে। কিন্তু তারপর যখন প্রসবের রাস্তা দিয়ে অনবরত সাদা স্রাব বের হওয়া শুরু হলো, তখন প্রত্যাশা বেশ ভয় পেয়ে গেল আর নিজের শাশুড়িকে বারবার ডাকতে লাগলো। প্রত্যাশার শাশুড়ি তখন ছাদে গেছিল কাপড় শুকাতে দিতে। প্রত্যাশার শ্বশুর বিল্ডিংয়ের নিচে একটা দোকানে বসে চা খাচ্ছিল। এজন্য প্রত্যাশা আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে ও শাশুড়িকে ডাকার জন্য ওনার রুমে যেতে চাইল।
প্রত্যাশা তো আর জানে না যে ওর শাশুড়ি ছাদে চলে গেছে। প্রত্যাশা যখন আস্তে আস্তে ওর শাশুড়ি ঘরের দিকে এগোচ্ছিল তখন ওর দরজার সাইডে রাখা অ্যাকোরিয়ামের সাথে একটা ধাক্কা খেয়ে প্রত্যাশা একদম ফ্লোরে বসে পড়ল আর পেট ব্যথায় ছটফট করতে লাগলো। একটু পর যখন প্রত্যাশার শাশুড়ি বালতি হাতে নিয়ে রুমে ঢুকলো তখন প্রত্যাশাকে এভাবে ফ্লোরে বসে থাকতে দেখে অনেক ভয় পেয়ে গেল। প্রত্যাশা ওনাকে বলল সবার আগে মিহিরকে কল করতে, আর প্রত্যাশা শ্বশুরকে কল করে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলল তাড়াতাড়ি। প্রত্যাশার শাশুড়ি তাই করল। তারপর প্রত্যাশাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রত্যাশাকে ওটি নিয়ে যাওয়া হলো। মিহিরের আসতে বেশ কিছুক্ষণ দেরি হলো। এতক্ষণে প্রত্যাশাকে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাশাকে ওটিতে নিয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর একটা পিচ্চি বাচ্চার কান্নার শব্দে চারদিক মুখরিত হয়ে উঠল। সবাই তখন জোরে আলহামদুলিল্লাহ বলে উঠল। একটু পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসলো। ওনার হাতে ছোট্ট একটা বাচ্চা। ডাক্তার বাচ্চাটাকে মিহিরের কোলে দিয়ে বলল যে প্রত্যাশা একদম ঠিক আছে। প্রত্যাশাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলেই সবাই প্রত্যাশার সাথে দেখা করতে পারবে। মিহির বাচ্চাটাকে কোলে নিয়ে একদম বাকরুদ্ধ হয়ে গেল। এত কিউট একটা গুলুমুলু বাচ্চা মেয়ে যে ওর হবে সেটাও চিন্তাই করতে পারেনি। চেহারাটা পুরো প্রত্যাশার মতো হয়েছে। সবাই বাচ্চাকে নিয়ে আনন্দে মেতে উঠল। প্রত্যাশার ঘুম ভাঙার পর সবার আগে মিহির ওর সাথে দেখা করতে গেল। মিহির গিয়ে দেখল প্রত্যাশার বুকে ওদের বাচ্চা মেয়েটা খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মিহিরকে দেখে প্রত্যাশা এক ফালি হাসি উপহার দিল। মেয়ের কোনো কথা না বলেই সোজা এসে প্রত্যাশার কপালে একটা চুমু খেলো। তারপর মিহির বলল, আমার জীবনের সবচেয়ে দামি উপহারটা আমার হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাকে আর আমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখার জন্যে তোমাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় জামাই সাহেব। আচ্ছা, আমরা আমাদের মেয়ের নাম কি রাখব? তোমার নামের সাথে মিলিয়ে কোনো একটা নাম রাখতে হবে। কেন? আমার নামের সাথে মিলিয়ে কেন? কারণ আমাদের যে প্রথম মেয়ে হয়েছে, প্রথম যদি মেয়ে হয় তাহলে বাবার নামের সাথে মিলিয়ে নাম রাখতে হয়। ওহ, তাই নাকি? এখন বলো ওর নাম কি রাখা যায়? মেহিনুর নামটা কেমন হবে? না, এটা উচ্চারণ করতে বেশি সময় লাগে। এই নাম রাখা যাবে না। তাহলে ময়না, এই নামটাও তো সুন্দর। না, এটা রাখা যাবে না। তাহলে আমাদের মেয়ে বড় হলে সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে মায়া, মায়া নামটা কেমন? এটাই আমাদের মেয়ের জন্য পারফেক্ট নাম, মায়া। মিহির খান এবং প্রত্যাশা ইয়াসমিনের মেয়ে মায়া খান। অনেক সুন্দর হয়েছে নামটা। হ্যাঁ, এটা এখন সবাইকে বলবে, ঠিক আছে? আচ্ছা, বাবা মা কোথায়? ওনারা তো একবারও আমাকে দেখতে আসলেন না। এখানেই আছে। ডাক্তার বলেছে একজন একজন করে তোমার সাথে দেখা করে যেতে। আমি আর তর সইতে পারছিলাম না, তাই সবাই আমাকে আগে পাঠালো। আমি যাওয়ার পর মা আসবে, মা যাওয়ার পর আবার বাবা আসবে। তাই নাকি? তাহলে তো ভালোই সিরিয়াল ধরেছো তোমরা। আমার মায়মণিকে দুধ খাও, আমি আসি। এই বলে মিহির একটা দুষ্টু হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যদিও তখন মায়া ঘুমাচ্ছিল, তবুও মিহির এই কথাটা বলে প্রত্যাশাকে একটু লজ্জা দিয়ে গেল। একটু পর প্রত্যাশার শাশুড়ি আসলো ওর সাথে দেখা করতে। উনি চলে যাওয়ার পর আবার প্রত্যাশার শ্বশুর আসলো। ডেলিভারির 2 দিন পর মায়াকে নিয়ে ওরা বাসায় ফিরল। ঘরে নতুন সদস্য আসায় সবাই আজকে অনেক অনেক খুশি। দেখতে দেখতে পেরিয়ে গেল 40টা দিন। একদিন দুপুরবেলা মায়াকে ওর দাদি ওনার কাছে নিয়ে শুয়ে ঘুমিয়েছিলেন, আর প্রত্যাশা ঘরে বসে বসে চুল বাঁধছিল। এমন সময় হুট করে কোথা থেকে যেন মিহির এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রত্যাশা মিহিরকে বলল, কি হচ্ছেটা কি স্যার? জানেন না কিছুদিন আগেই আমার ডেলিভারি হয়েছে? জানি ম্যাডাম, বাচ্চা হওয়ার 40 দিন পর্যন্ত সহবাস করা যায় না, কিন্তু তারপর তো যাই। হ্যাঁ, তাহলে আগে আমাদের 40 দিন হতে দিন, তারপর না হয়। আজকে অলরেডি আপনাদের 45 দিনে পড়ল। এর মধ্যে আপনার একটিবারও আমাকে কাছে পেতে মন চায়নি, তাই না?
আল্লাহ, কি বলো? 40 দিন হয়ে গেছে আর আমি কোনো খোঁজই রাখলাম না। আমি আজকে আর কিছুই জানি না। আজকে আমার আদর লাগবেই লাগবে। এই কথা বলেই মিহির প্রত্যাশাকে নিজের দিকে ঘুরিয়ে প্রত্যাশার ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। তারপর প্রত্যাশার পিঠে থাকা ব্লাউজের ফিতাটা একটানে খুলে দিল। তারপর পাগলের মতো প্রত্যাশার শাড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়ল মিহির। প্রত্যাশাকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে গিয়ে প্রত্যাশার ওপরে চড়াও হলো। তারপর প্রত্যাশার বুকে, পিঠে, ঘাড়ে, গলায় নিজের উষ্ণ ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। প্রত্যাশাও এতদিন পর স্বামীকে কাছে পেয়ে পাগলের মতো কিস করতে লাগলো মিহিরকে। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প। আর আপনি এরকম আরও ভালোবাসার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।